ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 10 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে তৃতীয় অধ্যায়ের সেই ম্যাথগুলো সমাধান করব। তো দেখো 10 নম্বর ম্যাথটা আমি অলরেডি লিখে রাখছি। এটা হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 20 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে তার 10 নম্বর ম্যাথে আছে কি মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এখানে সমষ্টি মানে হচ্ছে যোগফল, মানে তোমার এখানে মায়ের বয়স এবং পুত্রের বয়স দুইজনের একত্রে বয়স হচ্ছে কত, 60 বছর। হতে পারে এখানে যে পুত্রের বয়স আছে 20 বছর, মায়ের বয়স 40 বছর, বা পুত্রের বয়স 15 বছর, মায়ের বয়স 45 বছর। তো এরকম যাই হোক দুইজনের একত্রে বয়স হচ্ছে 60 বছর। আর এই সমষ্টি কথাটার সাথে তোমাদের পরিচিত হতে হবে। সমষ্টি মানে হচ্ছে যোগ, এটা তোমার অনেকবার ব্যবহার করা হবে। সমষ্টি মানে হচ্ছে যোগ। তো মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা একটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে মায়ের বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ। মানে যদি এমন হয় যে পুত্রের বয়স ধরলাম যদি হয় ক, তাহলে মায়ের বয়স হবে 3 ক। বা যদি আমরা সংখ্যায় চিন্তা করি, পুত্রের বয়স যদি হয় 10, মায়ের বয়স হবে 30, মানে 3 গুণ হবে মায়ের বয়স। তো তাদের প্রত্যেকের বয়স কত? তো এই ম্যাথটা সমাধান করবো এখন আমরা। তো দেখো এই ম্যাথটা খুব সহজভাবে যদি সমাধান করতে চাই তাহলে এই যে কন্ডিশন যেটা দেওয়া আছে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা থেকে তোমাকে ধরে নিতে হবে, ধরি পুত্রের বয়স ক বছর, এটা আমরা ধরে নিলাম। ধরি পুত্রের বয়স ক বছর। তো সুতরাং এখানে কন্ডিশন হিসাবে মায়ের বয়স কত হবে? সুতরাং মায়ের বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ, মানে মায়ের বয়স হবে 3 ক বছর। এটা কিন্তু আমাদের ম্যাথের ভিতরে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা থেকে আমি এটা লিখতে পারি। এখন এইখানে আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, মা এবং পুত্রের বয়সের সমষ্টি বা দুইজনের বয়সের যোগফল হচ্ছে 60 বছর। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে পুত্রের বয়স মানে ক প্লাস হচ্ছে 3 ক, পুত্রের বয়স প্লাস মায়ের বয়স দুইজনের একত্রে বয়স হচ্ছে কত, বা দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এটা এই প্রশ্ন মতে বা এখানে দেয়া আছে। তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আর যেহেতু এখানে সমান সমান আছে, সমান সমানের ডান পাশে একটা মান আছে বা বাম পাশে আরও কিছু মান আছে, তো এরকম যদি হয় বাম পক্ষ এবং ডান পক্ষ থাকে তখন কিন্তু বা দিতে হয়। তো বা দিলাম। এখন এইখানে একটা ক আর এখানে 3টে ক, তাহলে যোগ করলে কয়টা ক হবে? 4টা ক, সমান সমান হচ্ছে 60 বছর। এখন আমরা সমাধান করার সময় বা সরল করার সময় আমরা জানি যে যদি গুণ আকারে কোনো মান থাকে, এই বাম পাশে যদি গুণ আকারে কোনো, এখানে 4 আর ক এটা গুণ আকারে আছে, তো গুণ যদি থাকে সেটার যদি ডান পাশে যায় হয়ে যায় ভাগ। আর যদি মানে এক পাশ থেকে আর এক পাশে গেলে উল্টাটা হবে, যদি ভাগ থাকতো গুণ হতো, বা গুণ আছে ভাগ হবে। আবার যদি যোগ থাকে বাম পাশে, ডান পাশে গেলে হয় বিয়োগ। বা যদি বিয়োগ থাকে, এক পাশে বিয়োগ থেকে আরেক পাশে আসলে সেটা হয়ে যায় যোগ। তো এইটুকু তোমার মনে রাখতে হবে যে এই সিম্বলটা চেঞ্জ হয়। তো এখন এইখানে গুণ আছে, তার মানে আমার তো দরকার শুধু কয়ের মান। তো এই 4টাকে তাহলে এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য এখান থেকে এই 4টাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। আর গুণ আকারে থাকলে ডান পাশে আসলে কি হয়, সেটা হচ্ছে ভাগ হয়। তার মানে 60 ভাগ হচ্ছে কত, 4। তো এখন এই 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, দেখো এটাও তোমাদেরকে রাব দেখাই দিচ্ছি। এখানে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 6-এর ভিতরে যায় একবার, 4 × 4 থাকে 2, এই শূন্য এখানে নামাই নিয়ে আসলাম। তাহলে 4 এখন 20-এর ভিতরে যায় কয়বার, 4 × 4 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 5 4 × 5 = 20, মানে 5 বার যাবে। এখন দেখো 20 হয়ে গেল। তার মানে এই 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 15। তাহলে সুতরাং এই এই কয়ের মান পেলাম হচ্ছে 15। তার মানে পুত্রের বয়স কত? সুতরাং পুত্রের বয়স হচ্ছে 15 বছর। পুত্রের বয়স 15 বছর। আর মায়ের বয়স হবে কত? মায়ের বয়স হবে 3 ক, তার মানে 15কে 3 দিয়ে গুণ করতে হবে। এই 15 গুণ হচ্ছে 3 সমান সমান কত, 4 × 15 = 45।
এই দেখো 3 × 5 = 15, 5 3 অক্ষে 3 আর 1 4, এই 45 বছর। এটাই হচ্ছে তোমার উত্তর। আর এইটুকু কিন্তু এটা হচ্ছে রাফ করলাম। তো এটা হচ্ছে এই ম্যাথের উত্তর, যে এইটুকু, যে এইটুকু হচ্ছে উত্তর। তো উত্তর লিখে আবার তুমি এইটুকু লিখে দেবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমরা এখন 11 নম্বর ম্যাথ করবো। 11 নম্বর ম্যাথে দেওয়া আছে কি, ভাজক দেওয়া আছে 11, ভাগফল দেওয়া আছে 25, আর দেওয়া আছে কি ভাগশেষ। ভাগশেষ হলো ভাজকের 1/3, তার মানে ভাজক হচ্ছে 78, এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে ভাগশেষ। এটা দেওয়া আছে। তো যা যা দেওয়া আছে সেটা আগে আমি এই ম্যাথে লিখে নিব, যে সমাধান যখন করব, তো সমাধান দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আমি লিখে নেব। দেওয়া আছে কি ভাজক 78, ভাগফল 25, এগুলা দেওয়া আছে। জাস্ট যা দেওয়া আছে ওগুলাই কিন্তু আমি তুলতেছি। এখন এই ভাগশেষ কত দেওয়া আছে, ভাগশেষ হচ্ছে সমান সমান দিয়ে দিতে হবে এখানে। দেখো ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3, তার মানে ভাজক আছে 78, 1/3 মানে ভাগ 3। তো এইটুকু করলে তোমার পাবো হচ্ছে কত, এটা তুমি রাফ করে নিতে পারো এখানে। দেখো এই যে 78 ভাগ যদি করি 3 দিয়ে, তার মানে হচ্ছে 3 7-এর ভিতরে যায় 2 বার, 3 × 2 = 6, হাতে আছে এই বিয়োগ করলে পাবো 1, আর এই 8 নামাইলাম 18, 18-এর ভিতরে 3 যায় 6 বার, 3 × 6 = 18। তার মানে এখানে এই ভাগ করলে পাবো হচ্ছে 26, এই 26 হচ্ছে ভাগশেষ। তো এই ভাজক, ভাগফল, ভাগশেষ থাকলে আমি ভাজ্য যেটা সেটা বের করার একটা ফর্মুলা জানি। তবে সেটা বোঝার জন্য তোমাকে একটা ক্যালকুলেশন আগে দেখাই। সেটা হচ্ছে ধরো 12কে আমরা 5 দিয়ে ভাগ করি। 12কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, এই 5 10-এর ভিতরে যাবে 2 বার, 5 × 2 = 10, বিয়োগ করলে পাবো 2। আচ্ছা এখানে মানটা একটু চেঞ্জ করে দিই, 13 দিই যাতে তোমরা বুঝতে সহজ হয়। তাহলে ভাগ শেষ হবে কত, 3, ভাগশেষ 3 পেলাম। এখন এইখানে এই 5 যেটা সেটা হচ্ছে কি ভাজক, আর এই 13 যেটা সেটা হচ্ছে কি ভাজ্য। 13 হচ্ছে ভাজ্য, আর এই 2 হচ্ছে কি, আমরা জানি 2 হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে কি ভাগশেষ। এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। তো এইখান থেকে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা যদি আমি এই ভাজ্য ধরো এখানে দেয়া নাই, তো ভাজ্য যদি বের করতে চাই তাহলে দেখো ভাজ্য বের করতে চাইলে কি করতে হবে, যে সূত্রটা জানি সেটা আমরা এইখানেই লিখি, তারপরে এইটা থেকে আমি মিলাবো যে এটা সূত্রটা ঠিক আছে কিনা। এই সূত্রটা কিন্তু আমি এই 3য় অধ্যায়ের প্রথম ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দিছি, যে আমরা জানি এই ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। এখন দেখি এই সূত্র অনুসারে ঠিক আছে কিনা। যদি ধরো এই 13টা যদি মিসিং থাকে, তো 13 এই ভাজ্য সেটা ধরো আমি বের করব। এখন এই সূত্র অনুসারে কি ভাজক হচ্ছে কত, ভাজক হচ্ছে 5, তো 5, আর ভাগফল কত 2, 5 × 2, আর ভাগশেষ কত আছে 3, এই যোগ 3, তার মানে দেখো 5 × 2 = 10, আর 3 হচ্ছে কত হয় 13 হয়। তো দেখো এই 13ই কিন্তু এখানে দেয়া আছে ভাজ্য, তার মানে এই সূত্রটা ঠিক আছে। চাইলে তুমি এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, কিন্তু এই যদি এই টাইপের ছোটোখাটো ম্যাথ তুমি মনে রাখো বা বুঝো, তাহলে কিন্তু এই সূত্র সহজে মনে রাখতে পারো, যে এই ভাজ্য ইকুয়াল হবে এই ভাজক গুণ ভাগফল, এই দুইটার গুণফল, তার সাথে ভাগশেষ যেটা থাকবে সেটা যোগ করতে হবে। তো এখন আমি আমার ম্যাথে যা যা দেওয়া আছে সেগুলো আমি লিখে দিই, যে ভাজক দেওয়া আছে কত 78, আর ভাগফল দেওয়া আছে কত 25, ভাগশেষ দেওয়া আছে কত 26। তো এইটা এখন আমি ক্যালকুলেশন করব। তো এখন এইখানে এই যে 78 আর 25 এটা গুণ করলে তোমার হচ্ছে এখানে পাবো হচ্ছে আমরা 1950 যোগ হচ্ছে এই 26। তো এই গুণটা তুমি করে নিও রাফ,
যেহেতু এখানে আমার জায়গা কম, এই কারণে এটা আমি করতেছি না। এই যে এইটুকু কিন্তু রাফ, এইটুকু রাফ, এখানে এইটুকু রাফ, ম্যাথ হচ্ছে মূলত এইটুকু। তো এই গুণটা তুমি একটু করে নেবা কষ্ট করে, এই 78 আর প্রতি, আশা করি পারবা, কারণ আমরা গুণের তো অনেকগুলো ম্যাথ শিখে আসছি, বা গুণ কীভাবে করতে হয় সেটা শিখে আসছি। আশা করি তোমরা এখন যে কোনো ধরনের গুণই করতে পারবো। তো এখন এটা যোগ করলে দেখো, এই 6 আর 0 যোগ করলে হয় কত, 6, এই 2 আর 5 যোগ করলে হয় 7, আর এখানে তো আর কোনো অঙ্ক নাই, তাহলে এই 9 এখানে বসবে আর 1 এখানে বসবে। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর 1976। আচ্ছা, 12 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে কত 8903, ভাজক দেওয়া আছে 87, ভাগশেষ দেওয়া আছে। এইখানে বের করতে বলছে কি ভাগফল। তো একই সূত্র কিন্তু বের করতে বলছে ভিন্ন জিনিস। তো আমি এইখানেও যখন সমাধান করব লিখে নেব যে কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে মানে যা যা ম্যাথের ভিতর দেওয়া আছে ওইটুকুই আমি লিখব। দেওয়া আছে ভাজ্য সমান সমান 8903, ভাজক 87, ভাগশেষ 29। এই তিনটা জিনিস দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কি ভাগফল। তো সুতরাং ভাগফল কত, এটাই আমাকে বের করতে বলছে। তো এখন আমরা যে সূত্রটা আমরা আগের ম্যাথে করে আসলাম ওই সূত্রটাই অ্যাপ্লাই করব, যে আমরা জানি ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগ শেষ। আমরা কিন্তু এই সূত্রটা অলরেডি আমরা জানি। তো এখন আমার দরকার কি, দরকার হচ্ছে আমার এই ভাগফল, এই যে এইটা হচ্ছে আমার দরকার, আর বাকি যে যে মান আছে সবগুলাই কিন্তু দেওয়া আছে। তো এখন আমরা সেই মানগুলা বসাবো। এখন এই ভাজ্যর মান দেওয়া আছে কত 8903, আর ভাজকের মান দেওয়া আছে 87, গুণ ভাগফল তো আমরা বেরই করব, তো এটা এখানেই থাকবে ভাগফল, প্লাস ভাগশেষ দেওয়া আছে কত 29। তো এখন একটা জিনিস এখানে খেয়াল করো, যেহেতু এই সমান সমান আছে আমি এই কারণে কিন্তু বা দিয়ে যাচ্ছি। তো এখন আমার যেহেতু ভাগফলটা বের করতে বলছে, তো এই দুইটা, এই যে গুণ আকারে যেটা আছে এইটা এক পাশে থাকবে, আর এই যে সংখ্যা দুইটা আছে, এই যে একটা আর এই যে একটা, এই দুইটাকে আমি এক পাশে নিয়ে যাব। তো এখন যদি এই দুইটাকে ধরো আমি ডান পাশে রাখলাম, তাহলে এই 29কে আমি বাম পাশে নিয়ে আসি, তার মানে 8903। এখন এটা ডান পাশে আছে প্লাস, দেখো 29-এর আগে কি আছে প্লাস, তো বাম পাশে আসলে সেটা কি হয়ে যাবে, নিয়ম অনুসারে আমরা জানি এক পাশ থেকে আর এক পাশে যে কোনো সংখ্যা যদি নিতে চাই তাহলে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ। তাহলে যেহেতু যোগ আছে তাহলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ 29, আর সমান সমান দিয়ে পাবো কত 87, গুণ হচ্ছে ভাগ ফল। তো এখন এই 8903 থেকে যদি আমরা 29কে বিয়োগ করি, দেখো 9 আছে কত হইলে 13 হবে, 4 হলে হাতে আমার 1, এই 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1 আছে কত হলে এই 9 হবে, 8 হলে। তো আর তো কিছু হাতে নাই, তার মানে এই 8টা এখন বসে যাবে এখানে, 8874 পেলাম। ইকুয়াল হচ্ছে পাবো কত 87, গুণ হচ্ছে ভাগ ফল। এটা তো এখন আমার দরকার হচ্ছে এখান থেকে ভাগফলটা। তো আমি দেখো যদি সমান সমানের বামে বা ডানের পুরো মানটা আমি এক পাশ থেকে আর এক পাশে নিয়ে আসি, তখন কিন্তু সিম্বলের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই পুরো অংশটা আমি বাম পাশে নিয়ে আসবো আর এই পুরোটা আমি ডান পাশে নিয়ে আসবো। তো এখন এইভাবে লিখতে পারি 87 গুণ হচ্ছে ভাগ ফল, আর এটাকে পুরোটাকে ডান পাশে নিয়ে গেলাম 8874। যদি আমরা পুরো মানটাকে এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যাই, মানে অল্টারনেট করি, যে ডান পক্ষকে নিয়ে আসলাম বাম পাশে, বাম পক্ষকে নিয়ে গেলাম ডান পাশে, তখন কিন্তু আর কোনো সিম্বলের চেঞ্জ হয় না। তো এখন আমার দরকার হচ্ছে ভাগফল, তাহলে ভাগফলটাকে আমি বাম পাশে রাখবো, ভাগফল। তাহলে আর এটা যেহেতু এখানে আছে গুণ আকারে আছে এই দুইটা মান, তো যদি গুণ আকারে থাকে তো ডান পাশে গেলে হয়ে যাবে কি ভাগ 8874।
এটাকে ভাগ সিম্বল দিয়েও আমরা লিখতে পারি এইভাবে, অথবা এটার নিচেও আমরা লিখতে পারি। তো এখন দেখো এটা কিন্তু একটা বড় ভাগ, তো এটাকে আমি রাফ করে নিই। দেখো ৮,৮৭৪, এটাকে যদি ভাগ করি হচ্ছে ৮৭ দিয়ে, তাহলে কত হয়? ৮৭ দেখো ৮৮-র ভিতরে যাবে কতবার? ৮৮-র ভিতরে যাবে একবার, লিখলাম ৮৭। মানে ৮৭কে ১ দিয়ে গুণ করলে ৮৭ হবে, বিয়োগ করলে ৭ কত হলে ৮ হবে, ১ হলে। এখন এইখান থেকে ৭ নামায় নিয়ে আসলাম। ৭ নামায় নিয়ে আসার পরে দেখো এটা ৮৭, এটা হচ্ছে ১৭, তারপরেও যাচ্ছে না। তাহলে আমাকে আর এই পরের অঙ্কটাও নামাবো। এই ৪টাকে নামায় নিয়ে আসলাম, আর এখানে দিলাম হচ্ছে ০। এখন ৮৭কে যদি আমরা ২ দিয়ে গুণ করি তাহলে দেখো কত আসে। এই ৮৭ গুণ হচ্ছে ২। ৮৭কে যদি আমরা ২ দিয়ে গুণ করি, ৭ দুগুণী ১৪, ৪ হাতে আমার ১, ৮ দুগুণী ১৬ আর ১ ১৭, দেখো ১৭৪ মিলে যাচ্ছে। তার মানে এখানে হবে কিন্তু ২। ৮৭কে ২ দিয়ে গুণ করলে ১৭৪ হচ্ছে। তার মানে এই ৮,৮৭৪কে যদি আমরা ৮৭ দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে ১০২। তো এটাই কিন্তু তোমার উত্তর। তোমাকে এই ভাগফলই কিন্তু বের করতে বলছে, তো আমরা সেই ভাগফলটাই বের করলাম। তো আশা করি এটাও বুঝতে পারছো। সূত্র আগের সূত্রটাই, জাস্ট এখানে ক্যালকুলেশন করার নিয়মটা একটু মনে রাখলেই হবে। আর এইটুকু হচ্ছে তোমার করলাম হচ্ছে রাফ। তো দেখো ১৩ নম্বর ম্যাথে কী দেওয়া আছে। ১৩ নম্বর ম্যাথটা হচ্ছে একটি কারখানায় তোমার ৭ দিনে তৈরি হয় হচ্ছে ২৫২০টি সাইকেল। এটা হচ্ছে ৭ দিনে তৈরি হয়। তো ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে, আচ্ছা দেখি সমাধান লিখি। সমাধান আমরা জানি কি, ৭ দিন ইকুয়াল হচ্ছে ১ সপ্তাহ। এটা কিন্তু আমরা জানি। আমরা জানি এই ৭ দিন ইকুয়াল হচ্ছে ১ সপ্তাহ। ৭ দিন মানে হচ্ছে ১ সপ্তাহ। তার মানে এই ৭ দিনের পরিবর্তে আমরা বলতে পারি কিন্তু এখানে যে ১ সপ্তাহে তৈরি হয় ২৫২০টি সাইকেল। তো এখানে ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে ১ সপ্তাহে তৈরি হয় কতটি সাইকেল? ২৫২০টি সাইকেল। এটা কিন্তু ম্যাথে দেয়াই আছে যে ১ সপ্তাহে তৈরি হয় ২৫২০টি সাইকেল। সুতরাং এই ৩ সপ্তাহ যেটা বের করতে বলছে, এই ৩ সপ্তাহে তৈরি হয়, দেখে ১ সপ্তাহে যে কটা সাইকেল তৈরি হবে ৩ সপ্তাহে তার চেয়ে অবশ্যই বেশি হবে। মানে ১ সপ্তাহে এই সংখ্যাটা তৈরি হয়, ৩ সপ্তাহে তাহলে ৩ গুণ বেশি হবে। তো বেশি হলেই কিন্তু গুণ করতে হয় এই টাইপের ম্যাথে। তার মানে ২৫২০ গুণ হচ্ছে ৩, এই এতটি সাইকেল তাহলে তৈরি হবে ৩ সপ্তাহে। তো এখন আমরা এটাকে গুণ করে দেব, যে ৩ আর ০ গুণ করলে ০, ৩ আর ২ গুণ করলে ৩ দুগুণী ৬, ৩ আর ৫ গুণ করলে ৩ ৫ ১৫, ১৫-র ৫ হাতে আমার ১, ৩ আর ২ গুণ করলে ৩ দুগুণী ৬, ৬ আর হাতের ১ ৭, এই এতটি সাইকেল তৈরি হবে। এটাই হচ্ছে উত্তর। দেখো খুবই সহজ ম্যাথ, জাস্ট তোমাকে এই ছোটোখাটো বিষয় জানতে হবে যে এই ১ সপ্তাহ ইকুয়াল মানে ৭ দিন ইকুয়াল ১ সপ্তাহ। তো অনেক সময় বলতে পারে যে ১ মাসের ক্ষেত্রে বলতে পারে। ছোটোখাটো বিষয় জানলেই কিন্তু এই ম্যাথগুলো তুমি সহজেই করতে পারবো। দেখো ১৪ নম্বর ম্যাথে দেওয়া আছে কি, আয়শা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনে। ৭২ টাকা দিয়ে সে ৩টি খাতা কিনে। তো ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তো এটাও আগেরটার মতো, এই ম্যাথগুলোকে বলা হয় ঐকিক নিয়মের ম্যাথ। তো সমাধান যে ৭২টি খাতা কিনে, ৭২ টাকা দিয়ে কিনে কয়টি খাতা? ৩টি খাতা। তো এটাকে আমরা যদি একটু উল্টায় লিখি, যেহেতু এখানে দেখো ১২টি খাতা কিনতে কত টাকা লাগবে, এই টাকার পরিমাণটা তাকে বের করতে বলছে। এই কারণে আমরা এই টাকাটা আমরা ডান পাশে রাখবো, আর এই খাতার সংখ্যাটা আগে রাখবো, যে ৩টি খাতা কিনতে টাকার প্রয়োজন কত? ৭২ টাকা। ৩টি খাতা কিনতে, আচ্ছা প্রয়োজনটা লিখে নিই, টাকার প্রয়োজন ৭২ টাকা। তো এইভাবে লিখতে পারো, বা ৩টি খাতা কিনতে দরকার ৭২ টাকা, এভাবে লিখতে হয়।
লিখলেও হবে। মানে এই কথাটা তাকে উল্টাই দিলাম যে আয়সা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, এই কথাটা এই 3টা খাতার জন্য দরকার হলো 72 টাকা, এই 3 টাকা আগে নিয়ে আসলাম। তো এখন 3টি খাতা যদি তার কেনার জন্য 72 টাকা লাগে, তো শুধু 3টি খাতা না কিনে একটি খাতা কিনে, তাহলে একটি খাতা কেনার জন্য, আচ্ছা এরকম যে টান আমি দিচ্ছি এটা দ্বারা বোঝাচ্ছে যে উপরে যে লেখা আছে ওইটাই এখানে হবে। তো এইভাবে তোমরাও টান দিবা। তো 3টি খাতা কিনতে যদি 72 টাকা লাগে, তো একটি খাতা কিনতে টাকার পরিমাণ আরো কম লাগবে না? ধরো তুমি 3টা আইসক্রিম কিনলা হচ্ছে, কথার কথা, দোকানে যে 3টা আইসক্রিম কিনলা 30 টাকা দিয়ে। এখন তুমি যদি 3টা আইসক্রিম না কিনে একটা আইসক্রিম কিনো, তাহলে তোমার টাকার পরিমাণ আরো কম লাগবে না? 30 টাকা কি লাগবে? লাগবে না। তোমাকে 30 টাকার 3 ভাগের 1 ভাগ টাকা লাগবে। তো এইখানেও সেম, যে 3টি খাতা কিনতে তোমার 72 টাকা লাগে। তো এখন 3টি খাতা না কিনে যদি তুমি হচ্ছে একটা খাতা কিনো, তাহলে 72-এর 3 ভাগের 1 ভাগ টাকা লাগবে। তো এটাকে এই ডাইরেক্ট এখানে ভাগ দিয়ে লেখা যায়, বা এই নিচে লিখলেও হয় যে এই 3 দিয়ে ভাগ করে দিলাম, মানে এইখানে যে অঙ্কটা থাকবে সেটা দিয়ে ভাগ করলে হবে, যে সংখ্যা থাকবে বা অঙ্ক থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। 3টি খাতার দাম 72 টাকা, সুতরাং একটি খাতার দাম হবে এই 72-এর 3 ভাগের 1 ভাগ। তো এখন এখানে খাতা বলছে কি যে 12টি খাতার জন্য কত টাকা লাগবে। তো এখন সুতরাং আবার আমি একটি না কিনে যদি 12টি খাতা কিনি, 12টি খাতা কিনতে মানে একটির হচ্ছে এই দাম, এই 72 ভাগ 3। তো 12টি খাতার দাম আবার কি হবে, একটির যে দাম তার চেয়ে 12 গুণ বেশি হবে। ওই যে তোমার আইসক্রিম কেনার মতো, ধরো তুমি 3টা আইসক্রিম কিনলা হচ্ছে 30 টাকা দিয়ে, তাহলে একটার দাম হবে কি 30 ভাগ 3 মানে 10 টাকা। এখন একটার দাম যদি 10 টাকা হয়, তাহলে আবার 12টা আইসক্রিমের দাম কত হবে, এই 10 গুণ 12 হবে। তার মানে এই 72 ভাগ হচ্ছে 3, এটার সাথে আবার গুণ করতে হবে কত দিয়ে, এই 12 দিয়ে, 12 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 12টার দাম বেশি, তো এত টাকা। তো এখন এটা আমরা কাটাকাটি যদি করি, এই 3 12-র ভিতরে যায় কতবার, মানে এই 12কে যদি 3 দিয়ে ভাগ করি, এই নিচে থাকা মানে হচ্ছে ভাগ করা বা ভাগ। তো এই 3 12-র ভিতরে যায় হচ্ছে 4 বার, 3 4 12। তো এখন এই 4 দিয়ে 72কে যদি আমরা গুণ করি, যেহেতু এটা উপরে আছে এটাও কিন্তু উপরে আছে, গুণ আকার আছে, তো গুণ করলে 4 দুগুণই হবে 8, আর 4 7 28। তো এত টাকা, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা 15 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, যদি 8 কেজি পোলার চাউলের মূল্য হয় 960 টাকা, মানে 8 কেজির দাম হচ্ছে 960 টাকা, তাহলে এই 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। তো এটাও সেম উল্টা, এখানেও কিন্তু বের করতে বলছে কি, এই টাকার পরিমাণ দেওয়া আছে, এই টাকা দিয়ে সে কত কেজি চাল পাবে বের করতে বলছে, চালের পরিমাণ। তো যেটা বের করতে বলবে সেটা রাখবো হচ্ছে আমরা ডান পাশে। তো আগের লাইনে যেটা দেওয়া আছে, তোমার যে আগের লাইনে দেওয়া আছে হচ্ছে 8 কেজি পোলার চালের মূল্য 960 টাকা। তো আমার চালের পরিমাণ যেহেতু বের করতে হবে, তো এই 8 কেজি এটাকে আমরা ডান পাশে দেখব। তো এটা যখন আমরা সমাধান করব, সমাধান এখানে আমরা হচ্ছে তোমার এই কেজি যেটা পোলার চাল সেটা আমরা ডান পাশে রাখবো, যে 960 টাকা দিয়ে সে ক্রয় করে বা কিনে, ক্রয় করে সমান সমান কত কেজি, 8 কেজি চাল। 8 কেজি চাল 960 টাকা দিয়ে ক্রয় করে কত কেজি, 8 কেজি চাল। সুতরাং 960 টাকায় যদি 8 কেজি চাল পায়, 1 টাকায় কয় কেজি পাবে, 1 টাকা দিয়ে ক্রয় করতে পারবে, অবশ্যই অনেক কম পরিমাণ পাবে। মানে 960 টাকা দিয়েই পাচ্ছে 8 কেজি, তো 1 টাকাতে একেবারেই সামান্য পরিমাণ পাবে, তার মানে কম হবে। এখানে তোমাকে বুঝতে হবে শুধু কম আর বেশির ব্যাপারটা, যখনই কম হবে তখন ভাগ, বেশি হলে গুণ। তো যেহেতু কম তার মানে ভাগ করতে হবে, 8 ভাগ হচ্ছে 960, এটাকে ভাগ চিহ্ন না দিয়ে দিলেও হয়, অথবা তুমি নিচে লিখলেও হয়। তার মানে 960 দিয়ে তোমাকে গুণ করতে হবে, এই ভাগ করতে হবে। এখন তো তুমি তাহলে এই 4800 টাকা দিয়ে কয় কেজি চাল পাবা। তো 1 টাকায় যদি এতটুকু চাল পাওয়া যায়, তাহলে এই 4800 টাকায় দিয়ে সে ক্রয় করে। এখন দেখো 1 টাকায় এই পরিমাণ হলে এই 4800 তার চেয়ে বেশি পরিমাণ চাল পাবে, তার মানে এখন আবার গুণ করতে হবে, যে 8 গুণ হচ্ছে 4800, আর নিচে আসবে 960, এত কেজি চাল। তো এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই যে
উপরে শূন্য আছে নিচে শূন্য আছে, এমন যদি হয় এই ভাগের সময় উপরে শূন্য আছে নিচে শূন্য আছে, তাহলে এই যে কয়টা শূন্য আছে এই শূন্যগুলো কাটা যায়। তো একটা আছে দেখো কেটে দিলাম। এখন আমি এই 8 আর এটা দিয়ে গুণ করব, তাকে 96 দিয়ে ভাগ করব। তো এটা আমি কত পাবো দেখো, এই 8 দিয়ে যদি 480কে গুণ করি, শূন্য যেহেতু একটা কেটে ফেলছি, তাহলে 8 শূন্যর 0, 8 আর এই 8 গুণ করলে 64, 4 হাতে আমার 6, 4 8 32, 32 আর 6 কত 38, এটা পেলাম। আর এইখানে পেলাম হচ্ছে 96। তো এখন এটাকে যদি আমরা এই পাশে রাফ করি, 3840 ভাগ করলাম হচ্ছে 96 দিয়ে, ভাগ করি দেখো 38, এটা 2 অঙ্কের সংখ্যা, 38 2 অঙ্কের সংখ্যা, কিন্তু এটার ভিতরে যায় না, তার মানে আমি 384 নিতে হবে। তো 384-র ভিতরে যাবে হচ্ছে তোমার হচ্ছে 4 বার যাবে। দেখো 96কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, দেখো 100 হলে 400 হয়ে যেত, মানে 100কে যদি আমরা 4 দিয়ে গুণ করলাম 400 হতো, যেহেতু একটু কম আর এটাও 400-র চেয়ে একটু কম, তো 4 দিয়ে গুণ করে দেখি। এই 4 6 24-এর 4 হাতে আমার 2, তো এই 4 নং 36, 36 আর 2 কত 38, মানে 384। তার মানে এই যদি আমরা এই 4 দিয়ে গুণ করি 96কে 384 পাবো, কিছুই থাকে না। আর এই শূন্যটা এখানে কাটবো আর এই শূন্যটা এখানে দিয়ে দেবো, তার মানে তোমার এখানে হবে 40 কেজি চাল সে পাবে। এইটুকু হচ্ছে রাফ, এটা করার দরকার নেই। এইটা ভাগ করলে পাবো কত, এই 40 কেজি চাল, 40 কেজি চাল, এটাই হচ্ছে তোমার উত্তর। সে 4800 টাকা দিয়ে 40 কেজি চাল ক্রয় করতে পারবে। তো দেখো এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথ, একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার চলতে পারে, মানে 12 লিটার তেলে সে 300 কিলোমিটার যায়। এখন এই 300 কিলোমিটার না গিয়ে যদি তাকে 100 মিটার যেতে হয়, তাহলে তার কত লিটার কম লাগবে। তো এখানে দেখো এই 300 কিলোমিটারের জন্য লাগবে 12 লিটার, মানে কথাটা কিন্তু উল্টাই লিখি, যেহেতু এখানে লিটারটা বের করতে হবে কত লিটার, তার মানে লিটারটাকে রাখতে হবে ডান পাশে। তো যখন আমি সমাধান করব এটা, তো সেই কথাটা উল্টাই লিখতে হবে। সমাধান যে 300 কিলোমিটার, যেহেতু এখানে 300 কিলোমিটারের জন্য কত লিটার দেয়া আছে 12 লিটার, তো 100 কিলোমিটারের জন্য কত লিটার লাগবে, এই কারণে এই 300 কিলোমিটারটাকে আমি আগে লিখবো যে 300 কিলোমিটার, এই যে কিমি দ্বারা বোঝাচ্ছে কিলোমিটার, যে 300 কিলোমিটার যাওয়ার জন্য পেট্রোল লাগে কত লিটার, 12 লিটার। 300 কিলোমিটার যাওয়ার জন্য পেট্রোল লাগবে কত, 12 লিটার। সুতরাং 1 কিলোমিটার যাওয়ার জন্য পেট্রোল লাগবে কত লিটার, 1 কিলোমিটার যাওয়ার জন্য পেট্রোল লাগবে কম, মানে 300 কিলোমিটার যেতে যদি 12 লিটার লাগে, তো 1 কিলোমিটার যাওয়ার জন্য খুবই অল্প পরিমাণ লাগবে। আর কম মানে হচ্ছে ভাগ, তো ভাগ হলে কী হবে 12, এই ভাগ চিহ্ন দিয়ে করা যায়, অথবা নিচে দিলাম কত 300, একই জিনিস। এই তাহলে এত লিটার। এখন 1 কিলোমিটার না গিয়ে যদি আবার 100 কিলোমিটার যায়, তো 100 কিলোমিটার যাওয়ার জন্য তাহলে পেট্রোল লাগবে কত, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আমি এই যে টানগুলো দিচ্ছি, তার মানে এই লেখাটা এখানে হবে, তো এই টান দিলেও সেটা হয়ে যায়। আমি যদি লিখতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, এই কারণে এই টান দিয়ে সহজে এইভাবে করা যায়। তো এখন 1 কিলোমিটারের জন্য যদি এত লিটার তেল লাগে, তাহলে 100 কিলোমিটার জন্য আবার এর 100 গুণ বেশি লাগবে তেল, তার মানে 12 ভাগ হচ্ছে 300, এর সাথে গুণ হবে কত দিয়ে, 100 দিয়ে, এত লিটার। তো এখন দেখো আমরা জানি কি উপরে নিচে শূন্য থাকলে সেটা কাটা যায়, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে আরেকটা শূন্য, এই আরেকটা কাটলাম। এখন উপরে থাকলো কি 12 আর নিচে থাকলো 3। এখন এই 12কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, যে 3-এর নামটা যদি আমরা পড়ি, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 4 12, তার মানে 3 12-র ভিতরে যায় 4 বার, তার মানে এখানে হবে 4 লিটার। তার মানে 100 কিলোমিটার যাওয়ার জন্য তাকে এই মোটর সাইকেলের যে তেল লাগবে সেই তেলের পরিমাণ কত, 4 লিটার। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা সবগুলো ম্যাথই বুঝতে পারছো। আর এটাই হচ্ছে আজকের এই তৃতীয় অধ্যায়ের লাস্ট ম্যাথ।
আমরা পরের ভিডিও থেকে আমরা এই 4র্থ অধ্যায় শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।